and today's lecture will be on the biotechnology and its processes. তো সবার আগে যেটা বলবো যে বায়োটেকনোলজি সংজ্ঞাটা কোত্থেকে আসলো, এটাকে কেন বায়োটেকনোলজি বলে এবং বায়োটেকনোলজি কথাটার অর্থটা কি। বায়োটেকনোলজি, বায়ো কথাটির যেরকম অর্থ থাকে, যেটা মানে জীব সম্পর্কিত, এবং টেকনোলজি, টেকনোলজি কথাটির অনেক রকম মিনিং হয়, যেরকম পদ্ধতি বা অন্যান্য কিছু, কিন্তু এই ক্ষেত্রে টেকনোলজি কথাটির অর্থ হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং। তো মূলত যখন শিল্প বিপ্লব হয়, তোমরা জানো শিল্প বিপ্লব সম্পর্কে, প্রথমে ব্রিটেনে শুরু হয়েছিল এবং তারপর ধীরে ধীরে সেটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। তো যখন শিল্প বিপ্লব হয়েছিল তখন আহ যে অনেক যে বেসিক সায়েন্স গুলো ছিল, যেমন রসায়ন হয়ে যাক, পদার্থবিদ্যা হয়ে যাক, এদের সাথে যুক্ত হয়ে ইঞ্জিনিয়ারিং বিকশিত হয়। অর্থাৎ এটার একটা অ্যাপ্লিকেশন বা এর প্রয়োগ হিসাবে ইঞ্জিনিয়ারিং অনেকটা ডেভেলপড হয় এবং ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং আমাদের পৃথিবীতে কি নিয়ে আসে, শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের পর ধীরে ধীরে সেটা আরো উন্নত হয়। কিন্তু বস্তুত যে জীব জগৎ রয়েছে, যেমন উদ্ভিদ হয়ে যাক বা ব্যাকটেরিয়া হয়ে যাক বা অন্যান্য ভাইরাস হয়ে যাক, মূলত এদেরকে কিভাবে ব্যবহার করা হবে এবং তার সাথে ইঞ্জিনিয়ারিং এর যে যোগাযোগ, সেটা একটা সময় পর্যন্ত ছিল না। এবং তারপর যখন ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত নলেজ যখন বায়োলজিতে ব্যবহার করা শুরু হয়, তখন একটি নতুন শাখার উদ্ভব হয়, যাকেই বলা হয় বায়োটেকনোলজি। এটা হচ্ছে গিয়ে বায়োটেকনোলজি, মূলত বায়োলজি এবং ইঞ্জিনিয়ারিং এই দুটোকে একসাথে মিলিয়ে তৈরি করা হয় বায়োটেকনোলজি। এবং বায়োটেকনোলজি যখন প্রথমে শুরু হয়েছিল, তখন কিভাবে শুরু হয়েছিল, যে সায়েন্টিস্ট ছিলেন হুবার্ট বয়ার। হুবার্ট বয়ার কি করেছিলেন, হুবার্ট বয়ার দেখেছিলেন যে কিছু কিছু ব্যাকটেরিয়ার এনজাইম বা উৎসেচক আছে, যারা ডিএনএ কে কোনো একটি নির্দিষ্ট স্থানেই কাট করে। এই কথাটির অর্থটা কি, এই কথাটির অর্থটা হচ্ছে, সাপোজ এটা একটা ডিএনএ, ওকে। তো এখানে পার্টিকুলারলি কোনো একটা সিকোয়েন্স আছে, যেমন ধরা যাক GATTC অথবা GATTC। তো তিনি দেখেছিলেন যে অনেকগুলো ব্যাকটেরিয়াল এনজাইম আছে বা ব্যাকটেরিয়াল উৎসেচক আছে, যা পার্টিকুলারলি কোনো একটি নির্দিষ্ট অংশেই ডিএনএ কে কাট করে। তো ডিএনএ এরকম কাট করার পর দুটো আলাদা আলাদা হয়ে যায়। তো এর জিনিসটাকে বয়ার চেষ্টা করেছিলেন যে এরকম ভাবে দুটো আলাদা, যেমন ধরা যাক কোনো একটি ব্যাকটেরিয়ার ডিএনএ, এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে যদি কোনো রকম ভাবে অন্য কোনো রকম ইউক্যারিওটিক জীব বা কোনো একটি ইউক্যারিওটিক থেকে কোনো একটি জিন নিয়ে কোনো একটি প্রোক্যারিওটিক জীবে যদি আমরা সেই ডিএনএটাকে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আহ দেখা যায় যে সেই ডিএনএটা, যেটা মূলত অন্য একটি জীব থেকে নেওয়া হয়েছে, সেটা ধীরে ধীরে রেপ্লিকেশন করতে থাকে। এই কথাটার অর্থটা কি, এই কথাটার অর্থটা হচ্ছে, ধরা যাক যে হিউম্যান বা মানুষ থেকে কোনো একটি ডিএনএ এর অংশ নিয়ে গিয়ে যদি আমরা ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে মার্জ আপ করে দিই, ধরা যাক এই অংশটা হিউম্যান ডিএনএ এর অংশ, কিন্তু পরবর্তীকালে যখন রেপ্লিকেশন হবে, তখন সেই ব্যাকটেরিয়াল ডিএনএ বা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা, সেটা কিন্তু মানুষের এই ডিএনএটাকে সঙ্গে করেই রেপ্লিকেশন হতে থাকে। এবং ধরা যাক এই ডিএনএটা কি তৈরি করে, কোন একটি প্রোটিন তৈরি করে। কোন প্রোটিন তৈরি করে, ধরা যাক ইনসুলিন। ইনসুলিন একটি হরমোন, কিন্তু এটা একটা প্রোটিনও, এটার প্রোটিনেশিয়াস হরমোন। তো ধরা যাক মানুষের যে ডিএনএ এর অংশটুকু ইনসুলিন, অর্থাৎ ইনসুলিনের জিন, মানুষের ডিএনএ থেকে বের করে কোনো একটি ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে লাগিয়ে দিলাম, এবং তারপর দেখা যাবে সেই ব্যাকটেরিয়াটার দেহে যে এই যখন রেপ্লিকেশন করবে, তখন সঙ্গে ইনসুলিনের জিনটাও ধীরে ধীরে রেপ্লিকেশন করতে থাকবে। এবং তারপর দেখা যাবে যে এই ব্যাকটেরিয়া গুলো ধীরে ধীরে
যেহেতু ইনসুলিনের জিন এখন এদের দেহে প্রবেশ করে গেছে, এরা ধীরে ধীরে ইনসুলিন প্রডিউস করতে থাকবে। তো এরকমই কিছু একটা দেখেছিলেন হবার্ট বয়ার, এতটা ডিপে দেখেননি। তিনি দেখেছিলেন যে ডিএনএ অণুর টুকরোগুলো জোড়া লাগানো একটু গুরুত্বপূর্ণ অনুশীলন। অর্থাৎ তিনি দেখেছিলেন যে হ্যাঁ, ডিএনএ একটা জায়গাতে একটা জীব থেকে অপর জীবে খুব সহজেই নিয়ে যাওয়া যায়, এবং মূলত এখান থেকেই তৈরি হয়। ওখানে বলাও আছে যে শহীদ ডিএনএ স্প্লাইসিং করে বয়ার এবং কোহেন করেছিলেন। তো এখান থেকেই মূলত শুরু হয় যে জীব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি। তো মূলত এই রেস্ট্রিকশন এনজাইম, এটা পরেও আবার পড়ানো হবে। কে কে নোবেল কে কে আবিষ্কার করেছিলেন? ওয়ার্নার আরবার, ড্যানিয়েল ন্যাথানস, অ্যান্ড এটা হ্যামিল্টন স্মিথ। তো এদেরকে 1978 অর্থাৎ 1978 সালে এর জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। এদের তিনজনকে, এরা তিনজন রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াসের উপর কাজ করেছিলেন। তো রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস কি এবং এটা কি কাজ করে সেটা আমরা দেখবো। তা আস্তে আস্তে আসা যাক। তো বলা আছে যে বায়োটেকনোলজির সংজ্ঞা কি। মূলত বায়োটেকনোলজির অনেক হাজারো রকমের সংজ্ঞা এখানে দিয়ে রেখেছে। তো মূলত বায়োলজির যে অংশে কোথাও ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি যুক্ত হয় সেটাকে বায়োটেকনোলজি বলা হয়। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে এখন অর্থাৎ আজকের দিনে যখন বায়োটেকনোলজি কথাটাকে বলা হচ্ছে যে বায়োটেকনোলজি, তখন মনে রাখতে হবে বায়োটেকনোলজি কিন্তু মূলত জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অর্থাৎ যাদের ডিএনএ চেঞ্জ করা হয়েছে কিভাবে? কৃত্রিম উপায়ে। তো আজকের যুগে যখন আমরা বায়োটেকনোলজি কাকে বলে সেটা নিয়ে ডিসকাস করি, তখন মাথায় রাখতে হবে মূলত আমরা সেই সব অণুজীবদের নিয়ে ডিসকাস করি যাদের ডিএনএ কে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ তাদের জিএনএ চেঞ্জ এবং কৃত্রিম উপায়ে। এবং কিভাবে এটা হয় এটাকেই আমরা বায়োটেকনোলজি হিসাবে দেখব। এবং কিভাবে জিএমও পার্টিকুলারলি কি জিনিস, কাকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলে। মূলত ধরা যাক আহ, যেটা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে, ধরা যাক এটা একটা আপেল। এটা আপেল নয়, দাঁড়াও। ধরা যাক এটা একটা আপেল যার কি কালার, আপেল কি রঙের হয়? লাল। কিন্তু দেখা গেল যে মিউটেশনের জন্য বা এই আপেলটির জিনটাকে চেঞ্জ করে সেটাকে পরবর্তীতে এমন করে দেওয়া হলো যে এই আপেলটা, অর্থাৎ আপেল না হয়ে ধরা যাক নীল রঙের হচ্ছে। কিভাবে নীল রঙের হলো? মূলত আপেল গাছে আগে লাল রঙের পিগমেন্ট বা লাল রং আপেল তৈরি করার জন্য যে জিনটা ছিল সেটার বদলে আমরা নীল রং তৈরির জিনটাকে কৃত্রিম ভাবে সেটার মধ্যে প্রবেশ করিয়েছি। এবং এর জন্য যে আপেলটা তৈরি হলো এটা কিন্তু প্রকৃতিতে থাকে না। প্রকৃতিতে কিন্তু প্রকৃতিতে লাল রঙের আপেল থাকে, নীল রঙের কিন্তু হয় না। ওকে। তো নীল রঙের আপেল হয় না, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিম উপায়ে আমরা ডিএনএটাকে চেঞ্জ করে নীল রঙের আপেল তৈরি করতে পারবো। এটা একটা এক্সাম্পল। তো এই রকম ভাবে যখন কৃত্রিম উপায়ে ডিএনএ কে চেঞ্জ করে নতুন জীব তৈরি করা হয়, কৃত্রিম উপায়ে ডিএনএ কে চেঞ্জ করে নতুন তৈরি করা হয়, একে বলা হয় জিএমও, বা কি লেখা আছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে। তো যখনই আমরা এখনকার যুগে যখনই আমরা বায়োটেকনোলজি নিয়ে ডিসকাস করি, মনে রাখতে হবে সেই আলোচনাটার মুখ্য বিষয়বস্তু কি হবে? জিএমও বা জেনেটিক মডিফিকেশন নিয়ে আমরা ডিসকাশন করি। এবার আসা যাক কি বলা হয়েছে যে বায়োটেকনোলজি নীতি গেল। এবার বায়োটেকনোলজির দুটো নীতি আছে। একটাকে যেটা বলা হচ্ছে জীবতত্ত্ব প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি জিনিস? জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আর কিছুই না, আমি যে এতক্ষণ ধরে বললাম যে এরকম ভাবে মানুষের ডিএনএ নিয়ে তুমি এরকম ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে প্রবেশ করিয়ে সেটাকে তুমি রেপ্লিকেট করাতে পারো, বা একটি লাল রঙের অ্যাপেল থেকে তুমি নীল রঙের অ্যাপেল তৈরি করতে পারো। এরকম ভাবে জেনেটিক মডিফিকেশন করাকে বলা হয় জেনেটিক
মডিফিকেশন করাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীবতত্ত্ব প্রকৌশল ইঞ্জিনিয়ারিং। বাট অন দ্য আদার হ্যান্ড, আমরা আরেকটা দেখব যে বায়োটেকনোলজির দ্বিতীয় নীতি কি, বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং। তো বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিংটা কি জিনিস, এগুলো মূলত সংজ্ঞা। বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিংটা কি জিনিস, আমরা বারবার কি বলছি, জেনেটিক মডিফিকেশন করতে হবে, জিনটাকে চেঞ্জ করতে হবে, এর ডিএনএ নিয়ে ওর ডিএনএ তে ঢোকাতে হবে। কিন্তু সেগুলো কিন্তু মূলত বায়োলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে, হ্যাঁ ডিএনএ চেঞ্জ করে দেবো, আগে লাল রঙের অ্যাপেল তৈরি হতো, এখন নীল রঙের অ্যাপেল তৈরি হবে। কিন্তু এই জিনিসগুলোকে করা, যেমন ডিএনএ কে নির্দিষ্ট জায়গায় কাটা বা স্প্লাইস করা, কিভাবে ডিএনএ কে হিউম্যান থেকে তুমি ব্যাকটেরিয়াতে প্রবেশ করাবে, তার জন্য কি রকমের যন্ত্রপাতি প্রয়োজন হয়, কি রকম কেমিস্ট্রি ফিজিক্সের নলেজ তোমার প্রয়োজন, কি রকমের যন্ত্রপাতি তোমার সঙ্গে থাকা উচিত, এই জিনিসগুলোকে নিয়ে যেটা ডিসকাস করে বা যে শাখাটা ডিসকাস করে সেটাকে কি বলা হয়, বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং। তো আগে তোমাদেরকে কি বললাম, বায়োটেকনোলজি দুটো টার্ম নিয়ে গঠিত, একটা বায়ো যেটা হচ্ছে জীবগত। তো মূলত মনে রাখতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে পোর্শনটা আছে এবং এর যে মূলত বিষয়বস্তু, এটা অনেকটা এটা অনেকটা জেনেটিক মডিফিকেশন করাকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা অনেকটা বায়োলজি রিলেটেড। আমরা বায়োলজিতে কিভাবে মানে অনেকটা বলতে পারো কোন ডিএনএটাকে আমরা চয়েস করব, কোন এনজাইমটাকে আমরা ইউজ করব, বায়োলজির নলেজ যে জায়গাটাতে ইউজ হয় সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবার জন্য আমাদের কাছে যে রকমের টেকনোলজি প্রয়োজন, যেরকম সায়েন্সের নলেজ প্রয়োজন, যেরকম ফিজিক্স এবং কেমিস্ট্রির নলেজ প্রয়োজন, বা যেরকম যন্ত্রপাতি প্রয়োজন, সেগুলোকে যখন আমরা ডিসকাস করি সেটাকে আমরা কি বলি, বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং। তো বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিংটা মনে রাখতে হবে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার কৌশল, অর্থাৎ কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়। বায়োটেকনোলজির বায়োটা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়, টেকনোলজিটা অবশ্যই বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং। গেল? তো এবার বল এবার যেটা আমি তোমার বলা শুরু করি, যে বায়োটেকনোলজি যে জিএমও পার্টটা আছে, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মডার্ন ডে বায়োটেকনোলজির এই যে এই পোর্শনটা ধীরে ধীরে শুরু কিভাবে হলো, এবং এদের শুরু হওয়ার পেছনে সব থেকে যাদের অবদান বেশি তারা হচ্ছেন ওয়ার্নার আরবার, ড্যানিয়েল ন্যাথান অ্যান্ড হ্যামিল্টন স্মিথ। এই তিনজন কি করেছিলেন, এই তিনজন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে একটা এনজাইম ব্যাকটেরিয়াতে এরা আবিষ্কার করেছিলেন, এদের উপর কাজ করতেন। এবং এই তিনজন বিজ্ঞানীর এই কাজের জন্যই ধীরে ধীরে বায়োটেকনোলজির সেই দিকটা, যেখানে মূলত জেনেটিক মডিফিকেশনের উপরে আমরা ডিসকাস করি, সেই শাখাটা সায়েন্সে ধীরে ধীরে ইমপ্রুভ হয়। এখানে এবার যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম কি জিনিস। মূলত এখানে অনেক ভেক্টর অথবা ক্যারিং ট্যাক্সি এরকম অনেক কিছু টার্মিনোলজি আছে যেগুলোকে আমরা ধীরে পরবর্তী জানবো। আজকে মূলত আমরা রেস্ট্রিকশন এনজাইম নিয়ে ডিসকাশন করব। তো রেস্ট্রিকশন এনজাইমটা কি জিনিস সেটা সম্পর্কে দেখা যাক। তো দেখা গেছিল যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে কে অ্যাটাক করে, ব্যাকটেরিও ফাজ। আগেও বলা হয়েছিল যখন আমরা হার্সে এবং চেজের পরীক্ষা দেখছিলাম। হুম, সরি, আমার একটু অসুবিধা হলো কারণ আমি এতক্ষণ ল্যাবের একটু অন্য জায়গায় ক্লাস নিচ্ছিলাম। এখন কালচার রুমে আসতে হলো, এখানে একটু লোকজন কম প্রবেশ করে, তার জন্য আওয়াজও কম থাকে। হোয়াট এভার, আমরা যেখান থেকে পড়ছিলাম, যে কি পড়েছিলাম, ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিও ফাজ। ওকে। তো ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক, আর ব্যাকটেরিওফাজ হচ্ছে গিয়ে ভাইরাস দ্যাট কিলস ব্যাকটেরিয়া। তোমরা এগুলো আগেও পড়েছো, যাই হোক। তো এবার আর্নার আরবার, ন্যাথান এবং স্মিথ তারা যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিয়ে দেখছিলেন, তারা দেখলেন যে
তারা প্রথম যখন দেখলেন যে দুটো এনজাইম আছে অথবা দুটো উৎসেচক আছে, তারা কি করে না, এরা ব্যাকটেরিয়াকে যখন ব্যাকটেরিওফাজ অ্যাটাক করে, ব্যাকটেরিওফাজের কাজ কি, ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। তো এরকম দেখা গেছে যে ব্যাকটেরিওফাজ ভাইরাস যখন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবার চেষ্টা করে, তো ব্যাকটেরিয়া দুটো উৎসেচক তৈরি করে। একটা কি করে, একটা ব্যাকটেরিয়ার এরিয়ার ডিএনএ কে মিথাইলেট করে দেয়, অর্থাৎ একটি CH3 গ্রুপ অ্যাড করে। সেটা অ্যাডেনিন রেসিডিউতে অ্যাড করে, সেটা অনেক পরের ব্যাপার, শুধু এখনো আপাতত জেনে রাখো যে ব্যাকটেরিয়ায় দুটো উৎসেচক পাওয়া গেছিল, একটা কি করে ব্যাকটেরিয়ার ডিএনএ তে মিথাইল অ্যাড করে, আরেকটা কি করে, আরেকটা আরেকটা কি করে, এটা ব্যাকটেরিওফাজের যে ডিএনএ আছে, ব্যাকটেরিওফাজের ডিএনএ কে ধ্বংস করে। তো এটা অনেকটা ব্যাকটেরিয়ার একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা। এতদিন পর্যন্ত আমরা কি জানতাম, ব্যাকটেরিয়া মানুষের বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে আর ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কিন্তু আজকে আমরা কি দেখলাম যে ব্যাকটেরিওফাজ যে ডিএনএটাকে ব্যাকটেরিওফাজ যখন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিয়াও নিজেকে ব্যাকটেরিওফাজের আক্রমণ থেকে বাঁচানোর জন্য কি করে, আহ দুটো এনজাইম তৈরি করে। যেটা প্রথমে দেখা গেছিল দুটো নয়, অনেক এনজাইম তৈরি করে, প্রথমে দুটো আবিষ্কার হয়েছিল। তার মধ্যে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ কে মিথাইলেট করে এবং আরেকটা ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিওফাজের যে ডিএনএ আছে সেটাকে ধ্বংস করে। তো এই যে দ্বিতীয় নম্বর ব্যাকটেরিয়াটা, এই যে দ্বিতীয় নম্বর উৎসেচকটা আছে, এটাকে নিয়ে পরে যখন গবেষণা করা হয়, পরে যখন গবেষণা করা হয় তখন কি পাওয়া গেছিল, যে না, তখন জানা যায় এই এনজাইমটি পরবর্তীকালে যখন গবেষণা করা হয় তখন জানা যায় এই এনজাইমটি ডিএনএ কে কেবল একটি বিশেষ সিকুয়েন্সেই কাট করে, বিশেষ একটি সিকোয়েন্সে কাট করে। তো এর জন্য এদেরকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবার এর জন্য তো বলা হয় যে বিশেষ সিকোয়েন্স কাজ করে, এর জন্য একে রেস্ট্রিকশন এনজাইমও বলা হয়। রেস্ট্রিকশন কেন বলা হয়, শুধুমাত্র ওই জায়গাটাতে কাজ করবে, বাকি সব জায়গাটাতে রেস্ট্রিক্ট থাকে, রেস্ট্রিকশন এনজাইম ও বলা হয়। এই গেল রেস্ট্রিকশন এনজাইম, কিন্তু ব্যাপারটা কতটা ক্লিয়ার হলো আমি ঠিক বুঝতে পারছি না, তাই তোমাদেরকে একটা ভালো এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে আহ যেরকম যাই হোক, প্রথমে বলে রাখি রেস্ট্রিকশন এনজাইমের সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে গিয়ে যেটা ইউজ করা হয়, EcoR1। এটা একটা এক্সাম্পল কিসের, রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এনজাইমের উদাহরণ। ঠিক আছে, আরই কি আছে রেস্ট্রিকশন এনজাইমের উদাহরণ, এটা হচ্ছে কি EcoR1। তো এবার আমি তোমাদেরকে বোঝাই অ্যাকচুয়ালি এদেরকে কেন রেস্ট্রিকশন এনজাইমই বলে, অন্য কিছু বলে না। আর এখানে তো প্র্যাকটিক্যালি কিছুটা আমি বলবো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলা হয়। তো রেস্ট্রিকশন কেন বলা হয় সেটাকে বোঝার জন্য একটু ভালো করে দেখবো যে এটা একটা সিকোয়েন্স ডিএনএ এর মধ্যে একটা বিশেষ সিকোয়েন্স আছে GAATTC। ঠিক যদি এর উল্টো করি, এটাকে 5'-3' ধরাও, আর নিচেরটাকে কি করব 5'-3'। দেখতে পারো যে রেস্ট্রিকশন এনজাইম কি করে, EcoR1 সবসময় কি করে, পার্টিকুলারলি গিয়ে এই জিতে কাট করে দেয় এরকম ভাবে, আর এখানে একটা জিতে, এর ফলে এরকম দুটো খণ্ড তৈরি হয়,
5 ড্যাশ টু 3 ড্যাশ, 3 ড্যাশ টু 5 ড্যাশ, 5 ড্যাশ টু 3 ড্যাশ, 5 ড্যাশ টু 3 ড্যাশ। ওকে, ইকো R1 যখন দেখা যায় যে GAATTC এই সিকোয়েন্স ছাড়া এই এনজাইমটা আর কখনোই ডিএনএ এর কোনো অংশে কোনো রকমের কাট করবে না। শুধুমাত্র ইকো R1 তখনই কাজ করবে যদি ডিএনএ তে GAATTC এই সিকোয়েন্সটি থাকে। গেল, তাছাড়া রেস্ট্রিকশন এনজাইম কাজ করবে না। এবং একে কেন রেস্ট্রিকশন এনজাইম বলা হয়, যে ইকো R1 যদিও এর ডিএনএ কে কাট করবার বা ডিএনএ কে কেটে দেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু এটা খুব রেস্ট্রিক্টেড, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ। শুধুমাত্র এই বিশেষ সিকোয়েন্সটা ছাড়া এই এনজাইমটা কাজ করে না। এর জন্য এই এনজাইম গুলোকে কি বলা হয়, রেস্ট্রিকশন এনজাইম। অর্থাৎ এই এনজাইম গুলো তখনই ডিএনএ কে কাট করবে যখন তার পার্টিকুলার কোনো একটা সিকোয়েন্স থাকবে, এবং প্রত্যেকটা এনজাইমের জন্য সেই সিকোয়েন্স আলাদা আলাদা হয়। ইকো R1 এর জন্য দেখা গেছে যে ইকো R1 তখনই কাট করে যখন GATTC থাকে। এবং এই এনজাইম গুলোকে আরো কি বলা হয়, রেস্ট্রিকশন তো বলে, এবার তো বুঝলাম যে রেস্ট্রিকশনের মানে। এগুলোকে আরো কি বলা হয়, এন্ডোনিউক্লিয়েস। এন্ডোনিউক্লিয়াস মানে কি, এন্ডোনিউক্লিয়াস কথাটার অর্থ হচ্ছে গিয়ে, ধরা যাক এরকম একটা আছে 5 ড্যাশ, এখান থেকে ধরা যাক শুরু GAATTC, 3 ড্যাশ GAATTC। এবার এন্ডোনিউক্লিয়াস কথাটির অর্থ হচ্ছে গিয়ে, যে ব্যাকটেরিয়া, সরি, যে এনজাইম কোনো একটি নিউক্লিয়ে ডিএনএ এর সর্বদা ভিতরের অংশ, অর্থাৎ ধরা যাক যে এখানে কাট করতে পারবে, কিন্তু প্রান্তের কোনো রকম কোনো কাট করবে না। যদি কোনো জায়গায় লেখা থাকে যে এন্ডোনিউক্লিয়াস, তাহলে মনে রাখতে হবে এন্ডোনিউক্লিয়াস কখনোই ডিএনএ এর কোনো রকম প্রান্তে কোনো রকম কাজ করে না। সবসময় ডিএনএ এর ভেতরকার কোনো সিকোয়েন্সের মধ্যেই কাজ করতে পারবে, প্রান্তের দিকে কাজ করে না। এর জন্য এদেরকে কি বলা হয়, এক তো বলা হয় রেস্ট্রিকশন। কেন বলা হয়, কারণ শুধুমাত্র পার্টিকুলার সিকোয়েন্স থাকলে পরেই এটা কাজ করতে পারে, এটার ওয়ার্ক অনেকটা রেস্ট্রিক্টেড থাকে, তার জন্য এদেরকে বলা হয় রেস্ট্রিকশন। দ্বিতীয়তে কি কি বলা হয়, এন্ডো। কেন বলা হয় এন্ডো, কারণ এরা ডিএনএ সিকোয়েন্সের মধ্যবর্তী, দুই প্রান্তের দিকে যদি সিকোয়েন্স থাকে তবুও এরা কাজ করবে না, প্রান্তে কখনো কাজ করে না, ডিএনএ এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় কাজ করে। যদি এই উদাহরণটা দেখি আমরা, এখানে দেখবো যে এই প্রান্তের দিকে কিন্তু এটা কাজ করেছে না, কোথায় কাজ করেছে, ভেতরের যদি কোনো একটা সিকোয়েন্স থাকে তাহলেই এটা একমাত্র কাজ করে। এর জন্য এদেরকে বলা হয় এন্ডো। এবং নিউক্লিয়াস কেন বলে, কারণ এরা নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করে। আমি আগেও আরেকবার বলেছিলাম যে যে জিনিস ডিএনএ কে ধ্বংস করে তার নাম কি, ডিএনএস। যে জিনিস আরএনএ কে ধ্বংস করে তার নাম কি, আরএনএস। যে জিনিস নিউক্লিক অ্যাসিড কে ধ্বংস করে, নিউক্লিয়াস। যেটা প্রোটিনকে ধ্বংস করে, প্রোটিনেস। যেটা স্টার্চ কে ধ্বংস করে, ডায়াস্টেজ। এরকম সুক্রোজ কে ধ্বংস করবে তো সুক্রেজ। এরকম করে করে এস কথাটির অর্থ হচ্ছে ডিগ্রেডিং এনজাইম। তো আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই কথাটি থেকে আমরা তিনটি জিনিস জানতে পারলাম। এক, এটা নিউক্লিয়াস মানে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ বা আরএনএ এর উপরই কাজ করবে, মূলত এটা ডিএনএ এর উপর কাজ করে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অর্থাৎ এটা ডিএনএ এর উপর কাজ করে। এন্ডো কথাটির অর্থ হচ্ছে গিয়ে সর্বদা কোনো একটি সিকোয়েন্সের ভেতরে কাজ করবে, কোনো একটি প্রান্ত, অর্থাৎ যেখান থেকে ডিএনএ শুরু হচ্ছে 5 ড্যাশ বা 3 ড্যাশ প্রান্তে, সেটা কিন্তু কাজ করবে না। আর রেস্ট্রিকশন কেন বলে, পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট সিকোয়েন্সেই এটা কাট করে, সব জায়গায় সিকোয়েন্সে কাজ করবে না। ইকো R1 যদি সিকোয়েন্সটা এরকম থাকে CCATTC, তাহলে কিন্তু কখনোই ইকো R1 গিয়ে এখানে কাটিং করতে পারবে না। এটা শুধুমাত্র তখনই কাট করবে যখন GATTC থাকবে, এবং এরকম ভাবে কাট করবে যে এখানে একটা জি কে রাখবে এবং এরকম একটা জিনিস তৈরি করবে, অর্থাৎ এদিকে জি, নিচে এদিকে এরকম এরকম।
এর জন্য এদেরকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। এবং এটা হচ্ছে কি উদাহরণ, আমি প্রথমে সংজ্ঞা পড়ানোর সময় কিছুটা অনেকটা কিছু বলেছিলাম, সেটা হয়তো অতটা বোধগম্য হয়নি, তাই জন্য আমি আর একটা এক্সাম্পল নিয়ে বললাম যে এরকম ভাবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলা হয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কে ডিসকভার করেছিলেন? ওয়ার্নার হার্বার, ড্যানিয়েল ন্যাথানস, হ্যামিল্টন স্মিথ, এবং এদের জন্য এদেরকে 1978 নোবেলও দেওয়া হয়। আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে সেই এনজাইম বা সেই উৎসেচক যেটা দিয়ে মডার্ন বায়োটেকনোলজির আমরা প্রবেশ করি, এবং এর দ্বারাই একমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রথম পসিবল হয়েছিল। তো সেগুলো পড়ার আগে আর একটা দেখে নেব যে এটা তো যাই হোক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গেল। এবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর ক্যারেক্টারিস্টিক কি হতে পারে? রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এন্ডো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর কি বললাম? নির্দিষ্ট সিকুয়েন্সেই কাট করবে। আরো যেরকম বললাম যে এটা ডিএনএর উপর কাজ করে, প্রান্তে কাজ করে না, এগুলো লেখা যেতে পারে, কিন্তু ইয়েতে কাজ করবে। তো দেখা যাক যে আর কি কি এন্ডোনিউক্লিয়াস আছে। একটা আছে হিন্দ 3। এটা দেখো কোথায় কাজ করে, AAG CTT। এই সিকোয়েন্সটা থাকলে পরে শুধুমাত্র হিন্দ 3 কাজ করবে। PST1, এটা কোথায় কাজ করে? CTG CAG, এটার উপরে কাজ করে PST1। ইকো RV, এটা কোথায় কাজ করে? এটা GAT ATC CTA TAG। অর্থাৎ প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের জন্য আলাদা আলাদা রিকগনিশন সিকোয়েন্স থাকে। যে এখানে বলে রাখা ভালো যে নির্দিষ্ট সিকোয়েন্স যেটা থাকে ডিএনএ এর মধ্যে যেখানে, সেটাকে কি বলে? রিকগনিশন রিকগনিশন সিকোয়েন্স। রিকগনিশন সিকোয়েন্স কি? ইকো R1 যেটা আমরা পড়ছিলাম, এর জন্য রিকগনিশন সিকোয়েন্স কি? GAATTC। অর্থাৎ এই রিকগনিশন সিকোয়েন্স ছাড়া ইকো R1 কাজ করবে না, এটাকে বলা হয় রিকগনিশন সিকোয়েন্স। 2 নম্বরে আমরা কি দেখতে পারি? যদি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজগুলোকে আমরা আরেকটু ভালোভাবে দেখি, তাহলে দেখব যে এরা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সেই একমাত্র কাজ করে। এখন ব্যাপারটা হচ্ছে কি, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা কি? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা বোঝার জন্য একটু দেখব যে ধরা যাক বাংলায় আমরা এটা ছোটবেলায় এই জিনিসটা আমি অনেক এনজয় করতাম, রমাকান্ত কামার। এর যদি উল্টা করি তাহলে কি হবে? র মা কান্ত কামার। এই ধরনের যে শব্দগুলো আছে যাদেরকে উল্টো করলে হুবহু একই রকমের হয়, তাদেরকে কি বলে? প্যালিন্ড্রোম। তো দেখা গেছে ডিএনএ তেও এরকম প্যালিন্ড্রোম থাকতে পারে। কিরকম? ধরা যাক TTC আছে, এরপর CTT। এই ধরনের প্যালিন্ড্রোম গুলো ডিএনএ তেও থাকতে পারে। তো ডিএনএ তে কিরকম ভাবে থাকবে সেটা বুঝবার জন্য একটু যদি আমরা উপরে যাই, যদি একটু আমরা ভালো করে সিকোয়েন্স গুলোকে দেখি যে কোথায় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো কাট করছে, সেটা হচ্ছে দেখো GAATTC, নিচেও GAATTC। অর্থাৎ ইকো R1 কোথায় কাট করছিল? GAATTC। সি এর সাথে কি বাইন্ড করে? জি, যেটা আমরা আগেও পড়েছি, TTC। এদিক দিয়েও যা হয় এদিক দিয়েও তাই হয়। যদি আমরা পরেরটা দেখি, ইকো R1 এর কথা ছাড়ো, যদি যদি আমরা হিন্দ 3টা দেখি, এ এ এ এ, অর্থাৎ এই দিক থেকে যা এদিক থেকেও তা। ঠিক আছে। PST1 একটা দেখি, CTG
সিএজি, সিটিজি, সিএজি, অর্থাৎ এর ক্ষেত্রেও এরকম। যদি আমরা ইকো আরভির ক্ষেত্রে দেখি জিএটি এটিসি, জিএটি এটিসি, অর্থাৎ যে রিকগনিশন সিকোয়েন্স থাকে সেটা কিন্তু প্যালিন্ড্রম হয়। অ- এখানে দুটো কথা লিখবো, যে রেস্ট্রিকশন এনজাইমের রেস্ট্রিকশন এনজাইমের রিকগনিশন সিকোয়েন্স, রিকগনিশন সিকোয়েন্স সব সময় প্যালিন্ড্রোমিক হয়। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থটা আমরা আগেই দেখেছি, যে যেখানে জিএএ যদি এদিকে যায় এদিকেও যাবে। তো রেস্ট্রিকশন এনজাইম গুলো এমন ভাবেই কাজ করে যে এরা ডিএনএ সেই জায়গাটাতে বিশেষ একটা সিকোয়েন্সে তো কাট করে করেই, কিন্তু এমন জায়গায় কাট করে যে জায়গাটা অ্যাকচুয়ালি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের হয়। কিন্তু এর মানে এমনটা না যে সব প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সই রিকগনিশন সাইট হয়, এমন কোনো কথা নেই। বা যদি ডিএনএ তে দেখা যায় হাজারো হাজারো প্যালিন্ড্রোমিক সাইট থাকতে পারে, তার সবগুলো রিকগনিশন সাইট, হ্যাঁ, এমন সব প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সই রিকগনিশন সাইট হয় না, কিন্তু কিন্তু সব রিকগনিশন সাইটই প্যালিন্ড্রোমিক হয়ে থাকে, এটাও লিখে দেওয়া উচিত। কিন্তু সব রিকগনিশন সাইট আর এ প্যালিন্ড্রোমিক হয়। ওকে, হোয়াট কুড বি দ্য থার্ড পয়েন্ট, যে স্টিকি এন্ড ব্লান্ট এন্ড। ইংরেজিতে আমি কেন লিখছি মূলত মনে রাখতে হবে যে বায়োটেকনোলজির যে যত শাখা আছে পরবর্তীকালে তোমরা যেখানেই পড়াশোনা করবে, মূলত পরীক্ষাতেও যদি কোশ্চেন আসে সবসময় ইংরেজি টার্মিনোলজি গুলোকে খুব প্রেফার করা হয়, কারণ এগুলোর জন্য বাংলায় কোনো টার্মিনোলজি এখনো সেরকম ভাবে অতটা প্রতিষ্ঠিত হয়নি। তবুও স্টিকি এন্ডটাকে বলা হয় যে আঠালো প্রান্ত, এবং ব্লান্ট এন্ডটাকে কি বলা হয়, ভোঁতা প্রান্ত। তো আমরা যদি নিচের এই তিনটে এক্সাম্পল দেখি, হিন্দ 3, PHT1, ইকো R1, এগুলো কি? এগুলো হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এরা যখন ডিএনএ কে কাট করে তখন কিরকম চেহারা হয় দেখছো? একটা এরকম, এখানেও এরকম, যখন PHT1 কাট করে এরকম। কিন্তু যখন ইকো ডাইজেস্ট করছে তখন কি দেখা যাচ্ছে, যে না, এদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে, এই তিন এই ধরনের যখন তৈরি হয় এগুলোকে বলে ব্লান্ট এন্ড। অর্থাৎ দুদিকে সেম অ্যামাউন্ট অফ নিউক্লিওটাইড আছে। হোপফুলি তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো যে ব্লান্ট এন্ড আমি কাকে বলছি। আর এই দুটোকে বলা হয় স্টিকি এন্ড। স্টিকি এন্ড ব্যাপারটা কিরকম তাহলে, যে যখন জিনিসটা এরকম হবে যে এদিকে একটা সিকোয়েন্স আছে, এদিকে একটা আছে, ধরা যাক এটা ডিএনএ 5' টু 3', 3' টু 5', এটাকে বলা হয় স্টিকি। আর যখন এরকম হয় রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কে কাটার পর, যদি ডিএনএ এর অবস্থা এরকম হয় যে না, দুদিকেই সমান, তাহলে একে বলা হয় ব্লান্ট এন্ড। স্টিকি এন্ডে একটা প্রান্ত সবসময় বাইরে ঝুলে থাকে, ঝুলে থাকে মানে বেরিয়ে থাকে এই অংশটা। তো এটাকে 5' প্রোট্রুডিং এন্ডো বলে, 3' প্রোট্রুডিং এন্ডো বলে। কিসের জন্য বলে সেটা বোঝাই যাচ্ছে, যে 5' এই জায়গাটা ঝুলে আছে, তার জন্য এটাকে 5' বলছে। এই ক্ষেত্রে 3' তোমরা চাইলে পরে এই ছবিগুলোকে একটু সময় নিয়ে দেখতে পারো যে কেন এটাকে 3' বলা হচ্ছে। যে 3' এই অংশটুকু বাইরে ঝুলে আছে, এর জন্য এটাকে 3' প্রোট্রুডিং এন্ড বলে। তো কথাটা হচ্ছে যে যখন যখন বলবো না, লিখবো কিছু রেস্ট্রিকশন এনজাইম কি করে, স্টিকি
প্রান্ত বা এন্ড তৈরি করে, অন্যদিকে কিছু রেস্ট্রিকশন এনজাইম ব্লান্ট এন্ড বা ভোঁতা প্রান্ত তৈরি করে। এবং স্টিকি এন্ড এর মধ্যেও ডিফারেন্স আছে, একটা হচ্ছে গিয়ে 5' যেটা ঝুলন্ত কন্ডিশনে থাকে তাহলে আলাদা হয়। প্রত্যেকটা উদাহরণ দিয়ে দেওয়া হলো। 5' প্রোট্রুডিং এর উদাহরণ হিন্দ 3, 3' উদাহরণ হচ্ছে PST1, ব্লান্ট এন্ড এর এক্সাম্পল হচ্ছে গিয়ে ইকো RV। 5 নম্বর বৈশিষ্ট্য এদের কি, যে না, যে কোনো রেস্ট্রিকশন এনজাইমের কাজ করবার জন্য একটি মেটাল আয়ন বা কোফ্যাক্টরের প্রয়োজন হয়। রেস্ট্রিকশন এর কাজের জন্য ধনাত্মক ক্যাটায়নের প্রয়োজন হয় এবং ধনাত্মক ক্যাটায়নটা কি থাকে, Mg2+, মোস্টলি। তো এই হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন এনজাইমের 5খানা বৈশিষ্ট্য, যে কোনো একটি নির্দিষ্ট সিকোয়েন্সে কাট করে। সেই নির্দিষ্ট সিকোয়েন্সটাকে কি বলে, রিকগনিশন সিকোয়েন্স। রিকগনিশন সিকোয়েন্সটা কিরকম হয়, প্যালিন্ড্রোমিক হয়, অর্থাৎ এদিক থেকেও যেরকম এদিক থেকেও সেরকম। বোঝা গেল? এবং সব প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে রেস্ট্রিকশন সাইট হয় না, কিন্তু মোস্ট অফ দ্য রেস্ট্রিকশন সাইট গুলো প্যালিন্ড্রোমিক হয়। দু রকমের তৈরি হয়, একটা স্টিকি এন্ড বা ব্লান্ট এন্ড। ব্লান্ট এন্ড কিরকম, ব্লান্ট এন্ডটা আবারও বলছি, ছবিটা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে, এটাকে ব্লান্ট এন্ড বলে। এবং এখানে যে ঝুলে আছে এর জন্য এদেরকে স্টিকি এন্ড বলা হয়। যদি 3' প্রান্ত ঝুলে থাকে 3' প্রোট্রুডিং এন্ডস বলে, এবং যদি 5' প্রান্ত থাকে তো এই 5টি হচ্ছে গিয়ে। এবং রেস্ট্রিকশন এনজাইমে কাজ করার জন্য ধনাত্মক ক্যাটায়নের প্রয়োজন হয়, যেটা হচ্ছে Mg2+। তো এই হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন এনজাইম। এবার রেস্ট্রিকশন এনজাইমটা দিয়ে কি করা হয়, রেস্ট্রিকশন এনজাইমটা দিয়ে দুটো ডিএনএ কে একসাথে জোড়া লাগানো সম্ভব। তো কিভাবে সেই জোড়া লাগানোটা সম্ভব, তার আগে আমরা একটা জিনিস দেখব। কি দেখব, ধরা যাক কোনো ডিএনএ সিকোয়েন্স আছে, ধরা যাক এটা একটা মানুষের মধ্যেকার ডিএনএ সিকোয়েন্স। এর মধ্যে এটা ধরা যাক প্রোটিন কোডিং জিন, এবং রিকগনিশন সাইট কি আছে এখানে, সাপোজ ধরা যাক GAATTC, GAATTC। এবার এটার মধ্যে যদি আমরা কি দিব, ইকো R1 এই এনজাইমটা দেই, তাহলে কি হয়, এটা এরকম ভাবে কেটে যাবে, এটা G3' হয়ে গেল, আর এদিক থেকে কি আসবে, CTTA5'। কাট করার পর তো এরকমই হবে, এটা তো এরকম ভাবেই কাট করবে। হ্যাঁ, অন্যদিকে আরেকটা প্রান্ত তৈরি হবে, যেটা আমাদের অতটা প্রয়োজনীয় প্রান্ত নয় বা এখানে অতটা ইম্পর্টেন্ট নয়। এরকম করে গিয়ে 3', এবং যদি আমরা রেস্ট্রিকশন এনজাইম ইকো R1 ইউজ করি, তাহলে এটা এরকম ভাবে দুটো আলাদা আলাদা অংশে কাট হয়ে যায়। এবার ধরা যাক আমরা ব্যাকটেরিয়ার ডিএনএ তো এরকম হয়, গোলাকার হয়। ধরা যাক এখানেও GAATTC রয়েছে। ধরা যাক এখানেও GAATTC রয়েছে। এবার এখানে যখন আমরা কাট করব, তখন কাটটা এরকম তৈরি হবে। তোমাদেরকে এই ছবিটা দেখালে আরো ভালো করে বুঝবে, যে ভেক্টর কি প্লাজমিড কি এগুলো আমরা পরে বুঝবো। ধরা যাক সবার আগে ইকো R1 দিয়ে কাট করলো, এখানে একটা TTC সাইট তৈরি হয়, এখানে একটা ATT তৈরি হয়,
এখানে জি থাকবে, এখানে জি থাকবে, জিটাকে দেখানো হয়নি। আর ফরেন ডিএনএ মানে অন্য কোনো ডিএনএ হবে, সেটাকে কি করা হলো, সেটাকেও ইকো আর1 দিয়ে কাটা হলো, এরকম 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 কেটে গেছে। কিন্তু এখানে যে টিটি এ এই পোর্শনটা আছে, এটা কিন্তু এই ফরেন ডিএনএটা, এটা কিন্তু আমাদের যে অন্য আরেকটা আছে ভেক্টর ডিএনএ, এর সাথে বাইন্ড হতে পারে। অর্থাৎ ওভারঅল আমি কি বলতে চাইছি, সাপোজ দুটো আছে, এটার মধ্যে ইকো আর1 ইউজ করা হলো, এটা কালকে আমরা আরো অনেক ভালোভাবে পড়বো, চিন্তা নেই। এবং এটাকে ধরা হলো যে এটা ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা হিউম্যানের ডিএনএ, এবং রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করার পর দুটো মধ্যে এমন ভাবে তৈরি হয়, যেমন AATT এখানে আছে, ATTA এখানে আছে, এরা একে অপরের সাথে কি হাইড্রোজেন বন্ড তৈরি করে। এর জন্য এই যে ব্যাকটেরিয়ার হিউম্যানের ডিএনএটা আছে, ইকো আর1 দিয়ে কাট করার পর এখানে যে অংশটা তৈরি হয়, সেটাকে একে অপরের সাথে আবার জোড়া লাগানো সম্ভব। এটা কিভাবে জোড়া লাগে, সেটা আমরা কালকে কিভাবে লাইগেজ ইউজ করতে হয়, ডিএনএ লাইগেজ, ক্লিভেজ সাইট, এগুলো কিভাবে ইউজ হয়, সেগুলো আমরা কালকে পড়বো। শুধু এটুকু জেনে রাখা উচিত, বা তোমাদের ইন্টারেস্টের জন্য বলে রাখছি, ইকো আর1 বা কোনো একটি নির্দিষ্ট এন্ডোনিউক্লিয়াস যদি আমরা ইউজ করি, তাহলে যে প্রান্ত দুটো তৈরি হয় সেটা একে অপরের সাথে কমপ্লিমেন্টারি হয় এবং একে অপরের সাথে জুড়ে যেতে পারে। যেরকম ফরেন ডিএনএ এর ক্লিভেজ সাইটটা যেটা তৈরি হয়েছে AATT, এটা কিন্তু এই ভেক্টর ডিএনএ এর AATT-র সাথে বাইন্ড করে গেছে, কিন্তু এখানে কোনো ফসফোডাইএস্টার বন্ড নেই। যখন ডিএনএ লাইগেজ আমরা দিলাম, তখন এটা আবার নিজেদের মধ্যে লেগে যায়। তো এই হচ্ছে গিয়ে এতদিন পর কিসের জন্য রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় যে এরা বায়োটেকনোলজির সূচনা করেছে। কেন বলা হয়, কারণ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে এনজাইমটা থাকে, সেটার উপরে ডিপেন্ড করেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে ইয়েটা থাকে, সেটার উপর ডিপেন্ড করেই ধীরে ধীরে আহ, একটা জায়গাকার, যেমন একটা জায়গাকার ডিএনএ, যেমন মানুষের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ, এই দুটো ডিএনএ কে যুক্ত করে অপর একটা ডিএনএ তৈরি করা সম্ভব, যার মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএ এবং মানুষের ডিএনএ দুটোই থাকে। এবং এর জন্যই যে বায়োটেকনোলজির যে সংজ্ঞা, যেটা অ্যাকচুয়ালি পড়া আজ আমাদের মেইন উদ্দেশ্য ছিল, যে কেন বায়ো রেস্ট্রিকশন এনজাইমকে এত বায়োটেকনোলজিতে গুরুত্ব দেওয়া হয় এবং কেন তাদের উপর যারা কাজ করেছিলেন তাদেরকে নোবেল প্রাইজে ভূষিত করা হয়। এর কারণ একটাই, যে রেস্ট্রিকশন এনজাইম ইউজ করেই দুটো বিজাতীয় ডিএনএ, যেমন মানুষের ডিএনএ বা হিউম্যানের ডিএনএ, ইঁদুরের ডিএনএ বা ব্যাকটেরিয়ার ডিএনএ, এই ডিএনএ গুলোকে অ্যাটলিস্ট তোমরা জোড়া লাগাতে পারবে একে অপরের সাথে। এটাই ছিল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর কাজ। এবং এটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর অ্যাকচুয়ালি কাজ কি, কাজের জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহৃত হয়। কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করে এই জোড়া লাগাতে হেল্প করে, যেমন এই ডায়াগ্রামটা যদি কোথায় কি আছে সেটা যদি আমাদের বুঝতে হয়, সেটা আমরা পরদিন বুঝবো। আজকে যেটা আমাদের উদ্দেশ্য ছিল, যে রেস্ট্রিকশন এনজাইম কি কাজে ব্যবহৃত হয়, সেটা তোমাদেরকে বলে দেওয়া হলো। যে রেস্ট্রিকশন এনজাইম আর কোনো কাজে ইউজ হয় না, এটা কি কাজে ইউজ হয়, দুটো ভিন্ন ডিএনএ কে জোড়া লাগানোর জন্য, যাতে তারা একে অপরের কমপ্লিমেন্টারি সাইট তৈরি করে। অর্থাৎ আমি বলতে যাচ্ছিলাম যে এখানে ভেক্টর ডিএনএ কে তৈরি করার পর যে সাইট তৈরি হচ্ছে, যে প্রোট্রুডিং যে স্টিকি এন্ডটা তৈরি হচ্ছে, ফরেন ডিএনএ কে কাট করার পরেও সেটাই তৈরি হচ্ছে, এবং এরা একে অপরের কমপ্লিমেন্টারি। তো এভাবে এই ভেক্টর ডিএনএ এর মধ্যে এরকম ফরেন ডিএনএ কে আমরা ঢোকাতে পারি। দেখা যায় যে এই ফরেন ডিএনএটা এখানে ঢুকে গেছে। অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি কাজে ব্যবহার করা হয়, দুটো বিজাতীয় ডিএনএ কে একত্রে আনার জন্য যে কমপ্লিমেন্টারি সাইট প্রয়োজন হয়, সেটাকে তৈরি করার জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করা হয়। এবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস থেকে সব থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে নামকরণ। ওকে, নামকরণটা কি করে করা হয়, যেমন নামকরণটা কি করে করা হয়, যেমন ধরা যাক একটির নাম হচ্ছে ইকো আর1। এর নাম ইকো আর1 কেন, ই থেকে কি এসছে, কো থেকে কি আসে, কোলাই। এস্চেরিকিয়া কোলাই হচ্ছে ব্যাকটেরিয়াটা সাইন্টিফিক নেম। ওকে, আর কি, আর হচ্ছে গিয়ে স্ট্রেইন নেম। যেমন মানুষের মধ্যে অনেক ভেদাভেদ থাকে, একজন আফ্রিকার মানুষের সাথে একজন এশিয়ার মানুষ বা চাইনিজ মানুষের
যতটা বিভেদ থাকে সেরকম ব্যাকটেরিয়ার মধ্যেও এরকম অনেক রকম বিভেদ থাকা যায়। হয়তো এটা এস্টেরিকিয়া কোলাই বা ইকোলাই, কিন্তু ইকোলাই এর মধ্যেও আলাদা আলাদা ইকোলাই হয়, তাদেরকে বিভিন্ন রকম আলাদা আলাদা স্ট্রেনের নাম হয়। তো এখানে যে স্ট্রেনের নামটা আছে সেটা 4। 1 কিসের জন্য বলা হয়? ফার্স্ট এনজাইম ফ্রম দিস ইকোলাই আর গেল। এরপর ধরা যাক আর একটা এনজাইম আছে যেটাকে বলা হয় হিন্দ 3। এর নাম হিন্দ 3 কেন? এইচ ফর কি? হেইমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। হেইমোফিলাস, আইএন তে কি হয়? ইনফ্লু, এনজেড, এই বানানগুলো দেখে নেবে তোমরা পরে বাড়িতে। ডি তে কি? ডি তে বলেছি স্ট্রেইন নেম। আর আর তে কি? থার্ড এনজাইম। গেল। এরপর আমরা আরেকটা কি এক্সাম্পল নিয়েছিলাম? আরেকটা এক্সাম্পল নিয়েছিলাম ইকো আর ভি। ইকো আর ভিটা তাহলে কিরকম হবে? মনে রাখতে হবে ইকো আর ভি। ইতে কি? ইতে হচ্ছে গিয়ে স্পিসিস নেম। কি? এসচেরিকিয়া। সরি, সাইন্টিফিক নেমের প্রথমে কোনটা থাকে? এসচেরিকিয়াকে কি বলা হয়? এটা হচ্ছে গিয়ে জেনাস। কোলাইকে কি বলে? স্পিসিস। জেনাস স্পিসিস, সাইন্টিফিক নেমে সবসময় জেনাস এবং স্পিসিস এর নাম লেখা হয়। তো ই, এটা কি? জেনাস। যখন ইকো আরভি শুনবো মাথায় এরকম আসতে হবে, আচ্ছা ইকো আরভি যে ব্যাকটেরিয়াটা থেকে ডিসকভার করা হয়েছিল তার জেনাস কি? ই। ইতে কি আসছে? এসছে রিকিয়া। কোতে কি? স্পিসিস। এটা কি? কোলাই। আর তে স্ট্রেইন নেম। ভি কি? ফিফথ এনজাইম। তো যখনই কোনো রেস্ট্রিকশন এনজাইমের নামকরণ করা হয় তোমরা দেখবে যে এরকমই নামকরণ করা হচ্ছে। মূলত এখানে যে পিএইচটি 1 আছে সেটাও যদি আমরা দেখি, পিএইচটি 1 এর নামকরণ কি করে করা হয়েছে? পিএইচটি 1, পিতে কি যাবে? পিতে যাবে জেনাস নেম। জেনাস নেম কি? জেনাস নেম হচ্ছে প্রভিডেন্সিয়া। PROVI টেন সি আ। এসটিতে কি যাবে? এসটিতে যাবে হচ্ছে গিয়ে স্টুয়ার্টি। স্টুয়ার্টি। PST 1। আর এখানে কোনো স্ট্রেন নেম থাকে না, ফার্স্ট এনজাইম। ওকে। অনেক সময় স্ট্রেন নেম নাও থাকতে পারে। তো যখনই বলা হবে যে কোনো রেস্ট্রিকশন এনজাইমের নামকরণ কিভাবে করা হচ্ছে, তখন মনে রাখতে হবে রেস্ট্রিকশন এনজাইমের নামকরণ করা হয় প্রথমে যে ই, যে ক্যাপিটাল অক্ষরটা থাকে সেটা হচ্ছে জেনাস। তারপর যে সিওটা থাকে সেটা হচ্ছে স্পিসিস। প্রথম অক্ষর স্পিসিস, দ্বিতীয় দুটো অক্ষর, প্রথম অক্ষর জেনাস, দ্বিতীয় দুটো অক্ষর স্পিসিস, চতুর্থ অক্ষর হচ্ছে গিয়ে তার স্ট্রেইন, এবং পরে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে কোন ক্রমান্বয়ে ধীরে ধীরে সেটা ডিসকভার হয়েছে। তো এই ছিল আজকে রেস্ট্রিকশন এনজাইমের উপর লেকচার। রেস্ট্রিকশন এনজাইমটা তোমরা ভালো করে পড়বে, এবং এটা খুবই সহজ জিনিস, দেখলে পরে বোঝা যায় যে কোনটা স্টিকি এন্ড, কোনটা ব্লান্ট এন্ড, কি কি দাবি, কোনটা প্যালিন্ড্রোম সিকোয়েন্স। প্যালিন্ড্রোম সিকোয়েন্সটা কি? মূলত এখানে মুখস্থ করার মতো কিছুই নেই। কিছু কিছু সিকোয়েন্স যেটা উঁচু ক্লাসের লোকেদের মনে রাখতে লাগে সেটাও, যেমন ধরো ইকো আর 1 এরকম এদের রিকগনিশন সিকোয়েন্স গুলো, কিন্তু তোমাদের সেগুলোরও প্রয়োজন নেই। তো ওভারঅল বায়োটেকনোলজি চ্যাপ্টারটা এরকম যেখানে কিন্তু মুখস্থ করা জিনিস নেই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে রেস্ট্রিকশন এনজাইমের রেকগনিশন সাইট কি, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, এবং এখান থেকেই কোশ্চেন হয়। তো ঠিক আছে, পরদিন আমরা কিভাবে ভেক্টর থেকে, ভেক্টর ইউজ করে একটি স্পিসিস থেকে অপর স্পিসিসের ডিএনএ বা জিন ট্রান্সফার করা হয় সেটা আমরা পড়বো। আজকের মতো আমি এখানেই রাখবো। আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা তোমরা সবাই ভালো করে দেখে নেবে। টাটা।